হ্যালো স্টুডেন্টস, বাহিনী নির্মলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তোমরা যদি টেট এক্সামিনেশনের চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি সিলেবাস ভালোভাবে অ্যানালাইসিস করো, তাহলে দেখবে যে তিনটে পার্ট আছে, অর্থাৎ পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি, এই তিনটে পার্ট আছে। তো পার্টের যে পোর্শন আছে আমি বেশ কয়েকটি ক্লাস তোমাদের সঙ্গে করেছি। তো এখন আমার মনে হচ্ছে যে একটু আমি আমার নোটস থেকে ক্লাসগুলো করি, তাহলে তোমাদের সুবিধা হবে, তোমরা অনেকেই বলছো। তো এই পার্ট এতে বেশ কতগুলো টপিক আছে। দেখো, প্রথম যে টপিক আছে মানে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজির প্রথম যে টপিক আছে সেটা হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো আমি অলরেডি গ্রোথ এবং ডেভেলপমেন্ট সম্পর্কে আলোচনা করেছি, বৃদ্ধি এবং বিকাশ, এবং তার সঙ্গে সঙ্গে দেখো বৃদ্ধি এবং বিকাশের মধ্যে কি পার্থক্য আছে, এবং প্রকৃতপক্ষে বিকাশের যে সমস্ত ক্যারেক্টারিস্টিক ফিচার্স আছে, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে শিক্ষার স্তর অনুযায়ী বিকাশ, মানে বয়স অনুযায়ী প্রধানত স্টুডেন্টসরা কোন শ্রেণীতে পড়বে, তারা কোন ক্লাসে পড়বে, যেমন প্রাক প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, সেকেন্ডারি, এগুলো খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় পরীক্ষাতে কোয়েশ্চেন্স দেয় পরিণমন বা ম্যাচিউরেশন সম্পর্কেও কিন্তু প্রশ্ন দেওয়া হয়, যেটা একটা বৃদ্ধির প্রক্রিয়া যার মাধ্যমে শিশু একজন পরিণত মানুষ হয়ে ওঠে। এবং দেখো, ভিনল্যান্ডের সোশ্যাল ম্যাচুরিটি স্কেলে কি বলা হচ্ছে, বয়স উপযোগী কতগুলো আচরণের বৈশিষ্ট্য আছে এবং সেই অনুযায়ী পরিণমন বোঝায়। তাহলে বৃদ্ধি, বিকাশ এবং পরিণমনের কনসেপশন খুব ভালো করে তোমাদের ক্লিয়ার করতে হবে। পার্ট এতে এই অংশগুলো আছে, আমি ইম্পর্টেন্ট পোর্শনগুলো বলছি। তার সঙ্গে সঙ্গে দেখো, বিকাশের বিভিন্ন স্তরের বৈশিষ্ট্য অলরেডি আমি এই সম্পর্কে আলোচনা করেছি, এবং বিভিন্ন প্রকার বিকাশ, যেমন দৈহিক বিকাশ আছে, প্রাক্ষবিক বিকাশ আছে, সামাজিক বিকাশ আছে, এবং বিভিন্ন সায়েন্টিস্ট এই বিকাশের স্তরগুলো বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। যেমন দেখো, পিয়াজেটের কগনিটিভ ডেভেলপমেন্ট, ভাইগটস্কির আছে প্রজ্ঞামূলক বিকাশ ও তার সঙ্গে সঙ্গে ভাষার বিকাশ, এগুলো আলোচনা করা হয়েছে। কোলবার্গের মরাল ডেভেলপমেন্ট এবং এরিকসনের মনোসামাজিক বিকাশ তত্ত্ব। তারপরেই যে পোর্শন আছে সেটা হচ্ছে বংশগতি এবং পরিবেশ। বংশগতি মানে হলো নেচার, এবং পরিবেশকে বলা হয় নার্চার। এটা প্রধানত ধরা হয় যে কোনো শিশুর ডেভেলপমেন্টে জেনেটিক্স বেশি প্রভাব বিস্তার করে নাকি পরিবেশ। বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্নভাবে অ্যানালাইসিস করেছেন, বিভিন্ন সাইকোলজিস্ট, এবং তারা দেখিয়েছেন যে দুটোরই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাহলে বিভিন্ন রকমভাবে অ্যানালাইসিস করে দেখা গেছে যে বংশগতি এবং পরিবেশ দুটোই কিন্তু সমান গুরুত্বপূর্ণ কোনো শিশুর ডেভেলপমেন্টে। তারপরেই যে পোর্শন আছে, দেখো সেকেন্ড যে পার্ট আছে, মানে এটা নোটস নাম্বার 2 বলতে পারি, তো সেটা হচ্ছে সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন। সোশ্যালাইজেশন কিভাবে হয়, মানে একটা শিশু যে সমাজের সঙ্গে মিশছে, সে যখন ধীরে ধীরে বড় হচ্ছে তখন সোসাইটির সঙ্গে সে ইন্টারাকশান করছে। এবং এই প্রসঙ্গে সিএইচ কুলির একটা থিওরি আছে, সেটা হলো লুকিং গ্লাস সেলফ থিওরি। এখানে গ্লাস মানে হচ্ছে সমাজ এবং সেলফ মানে হচ্ছে পার্সন, অর্থাৎ কোনো একটা ব্যক্তিকে সমাজ কোন চোখে দেখছে। তো এটাই প্রধানত সিএইচ কুলির সোশ্যাল গ্লাস সেলফ থিওরি। তো এই সম্পর্কে আমি অলরেডি আলোচনা করেছি তোমাদের সঙ্গে। এবং ইউরি ব্রনফেনবেনার্সের ইকোলজিক্যাল সিস্টেম থিওরি, মানে শিশু প্রধানত সমাজের বিভিন্ন স্তরের সঙ্গে ইন্টারাকশান করছে। প্রথম যে স্তর আছে যাকে আমরা বলবো মাইক্রো সিস্টেম, দেখো এটা ডিরেক্টলি ইন্টারাকশান করছে একজন শিশু, সেটা ফ্যামিলি, তার সঙ্গে সঙ্গে তার বন্ধু, ধর্ম, এগুলোর সঙ্গে সে ইন্টারাকশান করছে, এবং সেখান থেকে সে কিছুটা সোশ্যাল হচ্ছে, সামাজিক হচ্ছে। তারপরেই যেটা আছে সেটা দেখো, এখানে এক্সো সিস্টেম আছে। এক্সো সিস্টেম যেমন সোশ্যাল ইত্যাদি, আরও বিভিন্ন রকমের সিস্টেম আছে অ্যাকচুয়ালি। তাহলে 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে পিয়ার্স। মাইক্রো সিস্টেম আছে এবং এখানে মেসো সিস্টেম আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মাইক্রো সিস্টেম মানে প্রধানত ফ্যামিলির সঙ্গে সে ইন্টারাকশান করছে। তারপরে বন্ধুদের সঙ্গে যখন স্কুলটাকে আমরা বলছি মেসো সিস্টেম। থার্ড যেটা আছে সেটা হচ্ছে এক্সো সিস্টেম, যেমন লোকাল পলিটিক্স তার জীবনকে প্রভাবিত করছে। ফোর্থ যেটা আছে সেটা হচ্ছে ম্যাক্রো সিস্টেম, মানে ইকোনমিক কন্ডিশন। একটা শিশুর অর্থনৈতিক অবস্থাও কিন্তু তার বিকাশকে প্রভাব বিস্তার করে। এবং সবশেষে যেটা আছে 5 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ক্রনো সিস্টেম, যেমন বাবা মার যদি ডিভোর্স হয় সেটাও কিন্তু শিশুর ডেভেলপমেন্টে প্রভাব বিস্তার করে, বাবা মার যদি মৃত্যু হয়। তো এই সবগুলো প্রধানত ইকোলজিক্যাল সিস্টেম থিওরি, যেটা দিয়েছিলেন ব্রনফেনবেনার্স। তার সঙ্গে সঙ্গে দেখো, সামাজিকীকরণ প্রক্রিয়া প্রচুর পরীক্ষাতে কোয়েশ্চেন্স দেওয়া হয়, প্রসেস অফ সোশ্যালাইজেশন, কিভাবে একটা শিশুকে সামাজিক করা যায়। অনেক সময় আমরা ভাবি যে এখানে খুব একটা বেশি টপিক নেই, কিন্তু অনেক কিছু বিষয় আছে, এবং তোমরা এমসিকিউ প্রশ্ন তখনই সলভ করতে পারবে যদি খুব ভালোভাবে এই অংশগুলো পড়ে রাখো। এবং শিক্ষকের বিদ্যালয়ের প্রতি কর্তব্য, মানে একটা শিশুকে সোশ্যাল করার জন্য শিক্ষক কী ভূমিকা গ্রহণ করে। নেক্সট যেটা আছে 3 নাম্বার যে নোটস আছে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পিয়াজেট, কোলবার্গ এবং ভাইগটস্কির থিওরি। সুতরাং পিয়াজেট যে থিওরি দিয়েছিলেন কগনিটিভ ডেভেলপমেন্ট, এবং কগনিটিভ ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে এখানে দেখো নির্মিতিবাদ মানে কি কনস্ট্রাকটিভিজম। তো সেই কনস্ট্রাকটিভিজম থেকে অনেক সময় প্রশ্ন দেওয়া হয়। প্রত্যেক মানুষের নিজস্ব বিচার বুদ্ধি থাকে,
শিশুকাল থেকে যার প্রসার শুরু হয় এবং নির্মিতবাদে এই বিশেষ বিচার বুদ্ধির নিজস্বতাকে প্রধানত গুরুত্ব দেওয়া হয়। তো এই যে নির্মিতবাদ কনসেপ্ট এবং তার সঙ্গে সঙ্গে স্কিমার যে বিভিন্ন অ্যাডাপ্টেশন এবং তার সঙ্গে সঙ্গে অর্গানাইজেশন এবং প্রজ্ঞামূলক বিকাশের যে স্তর আছে, তো প্রজ্ঞামূলক বিকাশের স্তর প্রধানত 4টি স্তরের কথা বলেছেন বিজ্ঞানী জাঁ পিয়াজেট, এবং এই 4টি স্তর সম্পর্কে মাথায় রাখতে হবে। সেন্সরি মোটর স্টেজ আছে, তার সঙ্গে সঙ্গে দেখো এটা প্রি অপারেশনাল স্টেজ বা প্রাক সক্রিয়তা স্তর। এর সাথে সাথে আরও কিছু স্তর আছে, যেমন মূর্ত সক্রিয়তা স্তর, যেটা 7 থেকে 11 বছর বয়সে হয়, এবং এর সঙ্গে সঙ্গে আছে এখানে আমরা দেখছি যৌক্তিক সক্রিয়তা স্তর, যেটাকে আমরা বলবো ফর্মাল অপারেশন স্টেজ। তো এটা প্রধানত পিয়াজেটের কগনিটিভ ডেভেলপমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং তুমি যদি কগনিটিভ ডেভেলপমেন্ট বুঝতে পারো তাহলে সাইকোলজির অন্যান্য থিওরিগুলো বুঝতে অতটা অসুবিধা হবে না। এরপরে যে থিওরি আছে সেটা হচ্ছে কোলবার্গের মরাল ডেভেলপমেন্ট। এক্ষেত্রে যে কনসেপ্ট তোমাকে অবশ্যই রাখতে হবে সেটা হলো মরাল ডাইলেমা প্রকৃতপক্ষে কাকে বলে, এবং তার সঙ্গে সঙ্গে তিনি বলছেন যে এক্ষেত্রে শিশুর যে এখানে আমরা দেখছি যে যেটা মরাল ডেভেলপমেন্ট হচ্ছে, তো সেই মরাল ডেভেলপমেন্টে 3টে স্তর আছে। প্রাক প্রথাগত পর্যায়ে আছে, প্রথাগত পর্যায়ে আছে এবং উত্তর প্রথাগত পর্যায়। এবং সব শেষে যেটা আছে সেটা হচ্ছে সামাজিক নির্মিতবাদ তত্ত্ব, যেটা দিয়েছিলেন বিজ্ঞানী ভাইগটস্কি। এটাকে বলা হয় সোশ্যাল কনস্ট্রাকটিভিজম থিওরি। তো সামাজিক নির্মিতিবাদে ভাষার বিকাশ সম্পর্কেও তিনি কিন্তু গুরুত্ব দিয়েছিলেন, এবং যেটা তিনি খুব ভালোভাবে ব্যাখ্যা করেছিলেন সেটা হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে স্ক্যাফোল্ডিং। এগুলো সম্পর্কে আমরা অলরেডি আলোচনা করেছি। তো পার্ট এতে আর কি আছে দেখো, পার্ট এতে 4 নাম্বার যে নোটস আছে, তো সেটা হচ্ছে ফ্রয়েড এবং এরিকসনের তত্ত্ব অর্থাৎ পার্সোনালিটি। আজকে আমরা এই পার্সোনালিটি সম্পর্কে পড়ব। সুতরাং পার্সোনালিটি এখানে দেখতে পাচ্ছ। তো আমি একটু স্ক্রল করে তোমাদেরকে নোটসগুলো দেখিয়ে দিচ্ছি, মানে টপিকগুলো দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের একদম সিলেবাস কমপ্লিট করতে সুবিধা হবে। দেখো, সিলেবাস ভালো করে অ্যানালাইসিস করে এবং প্রত্যেকটা টপিক আগে থিওরি ভালো করে পড়ে নাও, তারপরে এমসিকিউ প্র্যাকটিস করো। এখন মার্কেটে বিভিন্ন রকমের বই আছে, তো সেই বইগুলো থেকে তোমরা এমসিকিউ প্র্যাকটিস করো এবং থিওরিগুলো আমি যে ক্লাসগুলো দিচ্ছি এখান থেকে পড়ে নাও, ঠিক আছে। মনোসামাজিক বিকাশ তত্ত্ব, যেটা হচ্ছে এরিকসনের তত্ত্ব, আমরা এই দুটো তত্ত্ব আজকে আমরা পড়বো, ফ্রয়েড এবং এরিকসনের তত্ত্ব। দেখতে পাচ্ছ এখানে নোটসে আমি একদম সব কিছু লিখে দিয়েছি। তারপরে যেটা আছে এই যে পার্ট এতে আরও একটা পোর্শন আছে, সেটা হচ্ছে CD4, যেটাকে আমি CD5 লিখেছি যেটাকে, তাহলে এটা হচ্ছে 5 নাম্বার টপিক, দ্যাট ইজ ইন্টেলিজেন্সি, মিনিং, নেচার অ্যান্ড থিওরি। এটাও আমি পরের ক্লাসগুলোতে ক্রমশ তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আইকিউ প্রকৃতপক্ষে কাকে বলে, এই যে আইকিউ এর বিভিন্ন রকমের রেঞ্জ আছে, অনেক সময় এমসিকিউতে এখান থেকে প্রশ্ন দেওয়া হয়। তো আইকিউ এর যে বিভিন্ন রকমের রেঞ্জ, সেই অনুযায়ী বিভিন্ন শিশুদেরকে ভাগ করা হয়। তার সঙ্গে সঙ্গে দেখো স্পিয়ারম্যানসের 2 ফ্যাক্টর থিওরি বা দ্বি উপাদান তত্ত্ব প্রকৃতপক্ষে কি। এর সঙ্গে সঙ্গে আছে গিলফোর্ডসের ট্রাই ডাইমেনশনাল থিওরি। প্রচুর বোঝার আছে ইন্টেলিজেন্সি থেকে বা বুদ্ধি থেকে, অনেক কিছু পোর্শন আছে, পরের ক্লাসেই আমি এটা আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে দেখো থার্স্টনের প্রাথমিক মানসিক শক্তি তত্ত্ব, যেটাকে বলা হয় গ্রুপ ফ্যাক্টর থিওরি বা প্রাইমারি মেন্টাল এবিলিটি। তো এই অংশটা আছে, এবং থর্নডাইকের আছে বহু উপাদান তত্ত্ব, যেটাকে বলা হয় বুদ্ধির পারমাণবিক তত্ত্ব বা মাল্টিপল ফ্যাক্টর থিওরি, এবং গার্ডনারের আছে এখানে থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্সি। তো এই সমস্ত থিওরিগুলো সম্পর্কে খুব ভালোভাবে আইডিয়া রাখতে হবে। এর সঙ্গে সঙ্গে প্রশ্ন প্রধানত বুদ্ধির অভিক্ষা থেকে দেওয়া হয়, মানে ইন্টেলিজেন্সি টেস্ট যেটাকে বলা হয়। বুদ্ধি পরিমাপের যে বিভিন্ন প্রাচীন পদ্ধতি আছে এবং আধুনিক পদ্ধতি, বুদ্ধির অভিক্ষা 2 রকমের, একটা ব্যক্তিগত এবং আর একটা দলগত, এবং এগুলো সম্পর্কেও যেমন আলোচনা করতে হবে বা পড়তে হবে তোমাদেরকে। তার সঙ্গে সঙ্গে যে নোটস আছে এজ স্কেল, পয়েন্ট স্কেল ইত্যাদি, এই বিষয়গুলো পড়তে হবে। এরপরেই যে টপিক আছে, তো সেটা হচ্ছে 6 নাম্বার টপিক, দ্যাট ইজ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, ব্যক্তিগত পার্থক্য। দুটো শিশু কখনোই একরকম হয় না, তাদের মধ্যে সবসময় কোনো না কোনো পার্থক্য থাকে। তো এটাকেই আমরা বলবো ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, এবং এই পার্থক্যের কারণ কি, এই পার্থক্যের শ্রেণীবিভাগ, এগুলো সম্পর্কে খুব ভালোভাবে আইডিয়া রাখতে হবে। আমি কিন্তু এই ক্লাসগুলো তোমাদের সাথে আলোচনা করব। তারপরেই যে টপিক আছে সেটা হচ্ছে মনীষীদের অবদান। দেখো এখানে সিলেবাসে যেটা মেনলি দেওয়া আছে সেটা হচ্ছে রুশোর তত্ত্ব, কিন্তু আমার যেটা সাজেশন, এখানে আমাদের যে ভারতীয় যে সমস্ত দার্শনিক আছে এবং তার সঙ্গে সঙ্গে ফ্রয়েবেল এবং মন্তেশ্বরী, তো তাদের যে কনসেপ্ট আছে শিক্ষা সম্পর্কে, এগুলোও কিন্তু পড়ে রাখবে। তো মনীষীদের অবদানে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে মহাত্মা গান্ধী, তিনি নৈতালিম বা বুনিয়াদী শিক্ষার প্রবর্তন করেন, এবং তার যে শিক্ষণ পদ্ধতি সেটা জন ডিউয়ের প্রজেক্ট পদ্ধতির সঙ্গে তার শিক্ষা পদ্ধতির সাযুজ্য আছে। তার সঙ্গে সঙ্গে দেখো টলস্টয় ফার্ম এটা কি, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা,
এবং খুব গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ শিক্ষা সম্পর্কে কি বলেছিলেন। তো স্বামী বিবেকানন্দ তিনি বলেছেন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। তার মানে মানুষের ভিতরে যে মহত্ব বা ব্যক্তির গুণ আছে তার প্রকাশই প্রধানত শিক্ষার মধ্য দিয়ে হয়। তো এই যে শব্দটা তিনি ব্যবহার করেছিলেন সেন্টেন্সটা, এটা কিন্তু প্রচুর পরীক্ষাতে কোয়েশ্চেন্স দেওয়া হয়। এর সঙ্গে সঙ্গে আছে ঋষি অরবিন্দ, 1872 থেকে 1950 সাল, এবং তিনি কোন নগরে জন্মগ্রহণ করেছিলেন, সহিংস বিপ্লবী ছিলেন, এবং তিনি যে বই লিখেছিলেন ইজ সিস্টেম অফ ন্যাশনাল এডুকেশন। এবং ঋষি অরবিন্দের যে সমন্বয় শিক্ষা তিনি যে শিক্ষা দিয়েছিলেন সেটা হচ্ছে ইন্টিগ্রাল এডুকেশন, সমন্বয় শিক্ষা যেটা ভাববাদ আর প্রয়োগবাদের সমন্বয়ে গঠিত। প্রাচীন ভারতের শিক্ষা অর্থাৎ বন্ধন থেকে মুক্তির যেমন শিক্ষা, তার সঙ্গে সঙ্গে তিনি বলছেন যে শিক্ষাই হলো জীবন, যেটাকে বলা হয় বস্তুবাদ। তো এই দুটো মিলিয়েই তার সমন্বয়ী শিক্ষা ব্যবস্থা। এবং ডিভাইন লাইফে তিনি কি বলেছিলেন, শিক্ষার লক্ষ্য হলো মানুষকে দিব্য অর্জন প্রবর্তন করা। বিশেষত তিনি একজন ভাববাদী দার্শনিক ছিলেন এবং সেখান থেকে তিনি শিশুদের কেমনভাবে শিক্ষা দিতে হবে সেই সম্পর্কে ব্যাখ্যা করেছেন। তারপরেই যেটা আছে সেটা হচ্ছে জন ডিউই, প্রজেক্ট পদ্ধতির সঙ্গে যার খুব নাম খুব রিলেটেড, এবং বর্তমানে তোমরা জানো যে শিক্ষা ব্যবস্থায় প্রজেক্ট পদ্ধতিকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। সুতরাং জন ডিউয়ের শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা চিন্তা খুব ভালো করে মাথায় রাখতে হবে। এবং লার্নিং বাই ডুইং, তিনি যেটা বলছেন লার্নিং বাই ডুইং মানে হাতে কলমে কাজ ও অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে শিক্ষা। তোমাদের সিলেবাসে যেটা মেনশন করা আছে সেটা হচ্ছে জ্যাক্স রুসোর শিক্ষা ব্যবস্থা, তাকে বলা হয় আধুনিক শিক্ষার জনক। এবং মনুষ্য সমাজের কৃত্রিমতার উপর তার তীব্র ঘৃণা ও বিদ্বেষ তাকে প্রকৃতির দিকে মুখ ফেরাতে বাধ্য করে। তার মানে তিনি প্রকৃতি থেকে, তিনি বলছেন যে শিশুদেরকে প্রকৃতি থেকে শিক্ষা নিতে হবে এবং নেচারই তাকে শাস্তি দেবে, নেচারই তাকে ভালোবাসবে। এবং এখান থেকে তিনি তার যে বই, সেই বইতে এমিল এবং সোফির কথা বলেছেন। এমিল হচ্ছে একটা বাচ্চা শিশু এবং সোফি হচ্ছে একজন গার্ল মানে বাচ্চা মেয়ে। সুতরাং তাদের বেড়ে ওঠা, তো তাদের বেড়ে তারা যখন উঠছে আর কি, তাদের যখন গ্রোথ হচ্ছে, তো সেই সময় তাদের মধ্যে কী কী চেঞ্জেস হচ্ছে, তো সেই সম্পর্কে তিনি একদম ডিটেলসে এখানে বর্ণনা করেছেন। এবং এই বই কিন্তু খুব বিশ্ববিখ্যাত বই। এর সঙ্গে সঙ্গে আছে দেখো ফ্রেডরিক ফ্রয়েবেলের শিক্ষা চিন্তা। তো ফ্রেডরিক ফ্রয়েবেলের যে শিক্ষণ পদ্ধতি সেটা কিন্ডারগার্টেন পদ্ধতি। কিন্ডারগার্টেন কথার মানে হলো শিশু উদ্যান, এবং তিনি বলছেন খেলার মাধ্যমে শিক্ষা এবং বৃত্তি ও উপহারের কথা তিনি বলেন। এবং সবশেষে যেটা আছে সেটা হচ্ছে মাদাম মারিয়া মন্তেশ্বরী। তো মন্তেশ্বরীর যে শিক্ষা ব্যবস্থা, তো কিন্ডারগার্টেন পদ্ধতি এবং মন্তেশ্বরীর এই শিক্ষা পদ্ধতির মধ্যে পার্থক্য আছে। তো এইগুলো নিয়েই প্রধানত তোমাদের পার্টের সিলেবাস। এবং পার্ট বিতে বিভিন্ন প্রবলেম আছে শিশুদের, সেগুলো আমরা পরে আলোচনা করব। কিন্তু পার্ট এতে আমি এখনো পর্যন্ত যেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করেছি একদম পিয়াজেট এবং তার সঙ্গে সঙ্গে ভাইগটস্কি থিওরি পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব এরিকসন এবং ফ্রয়েডের তত্ত্ব। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং এটা কিন্তু পার্সোনালিটির সঙ্গে এটা রিলেটেড থিওরি। তো এই সম্পর্কে আজকে আমরা একদম ডিটেলসে দেখব। আমি আজকের ক্লাসটা শুরু করছি, এবং প্রথমে এটা তোমাদেরকে বললাম কারণ সিলেবাসকে ভালো করে অ্যানালাইসিস করতে হবে। সিডিপির সিলেবাস প্রধানত 3টে পার্টে বিভক্ত, পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি। তো এই যে টপিকগুলো তোমাদেরকে দেখালাম এগুলো পার্ট এ পোর্শনে ইনক্লুডেড, এবং পার্ট এ পোর্শনটাই কিন্তু ম্যাক্সিমাম। তো দেখো ব্যক্তিত্ব, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ব্যক্তিত্ব এবং তার সঙ্গে সঙ্গে ফ্রয়েড আর এরিকসনের তত্ত্ব। প্রথমেই আমরা দেখি যে ব্যক্তিত্ব কাকে বলে। ব্যক্তিত্ব বা পার্সোনালিটি প্রকৃতপক্ষে একটা ইংরাজি শব্দ। অ্যাকচুয়ালি পার্সোনালিটি হচ্ছে ইংরাজি শব্দ যার উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ পার্সোনা থেকে। পার্সোনা কথার মানে কি? পার্সোনা কথার মানে হচ্ছে মুখোশ। পরে পার্সোনা শব্দটা পরিবর্তিত হয় এবং এটা অভিনেতা। পরে এই পার্সোনা শব্দের অর্থ হয়ে দাঁড়ায় অভিনেতা। পার্সোনালিটি মানে কি? কোনো একটা মানুষ কেমন আচরণ করছে সেটাই কিন্তু তার পার্সোনালিটি, মানে মুখোশের মতো। তুমি যেরকমভাবে সমাজ তাকে যেরকমভাবে দেখছে, তো এটাকেই আমরা প্রধানত পার্সোনালিটি বলতে আমরা প্রধানত তার মানে যেটা, ওয়ার্ডের মানে যেটা, সেটা আমরা দেখলাম। তাহলে ব্যক্তিত্ব কি? ব্যক্তিত্ব হচ্ছে ব্যক্তির আচরণের সামগ্রিক প্রকৃতি। একটা ব্যক্তি সামগ্রিকভাবে কি আচরণ করে, সে ভালো আচরণ করে নাকি খারাপ আচরণ করে, সেই অনুযায়ী তার পার্সোনালিটি নির্ধারিত হয়। এবং তার সঙ্গে সঙ্গে অন্য ব্যক্তিরা যেভাবে কোনো ব্যক্তির ওপর প্রতিক্রিয়া করে তাই হলো তার ব্যক্তিত্ব। আমরা হয়তো কোনো স্টুডেন্টসকে স্টাডি করে আমরা বলতে পারি যে ওই স্টুডেন্টটা ভালো, বা কোনো স্টুডেন্টকে স্টাডি করে বলতে পারি ওর আচরণ খারাপ। তাহলে এই যে টিচার মানে অন্য ব্যক্তি কোনো ব্যক্তির ওপর যেরকমভাবে প্রতিক্রিয়া করছে তাকে ভালো খারাপ বলতে পারছেন, সুতরাং এটাই কিন্তু সেই স্টুডেন্টসের ব্যক্তিত্ব।
তার ব্যক্তিত্বই ঠিক করে দেবে যে সে ভালো নাকি খারাপ, তার আচরণই ঠিক করে দেবে যে সে ভালো না খারাপ। সুতরাং ব্যক্তির আচরণের যেটা সামগ্রিক প্রকৃতি, তো তাকেই আমরা বলবো ব্যক্তিত্ব। এখন এই পার্সোনালিটি কিভাবে প্রকাশ পায়? দেখো, একটা মানুষ যেরকম কাজ করে সেই কর্মের মাধ্যমে সেটা প্রকাশ পায়। সে যদি ভালো কাজ করে অবভিয়াসলি তার ব্যক্তিত্ব ভালো হবে, পার্সোনালিটি। আবার খারাপ যদি কাজ করে তাহলে আমরা বলবো যে সে খারাপ ছেলে। সুতরাং কর্মের মাধ্যমে যেমন প্রকাশ পায়, তার সঙ্গে সঙ্গে ব্যক্তিত্ব কিন্তু সদা পরিবর্তনশীল, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা VIMP। ব্যক্তিত্ব কিন্তু সবসময় পরিবর্তন হয় এবং ব্যক্তির সহজাত অর্জিত গুণাবলীর সাংগঠনিক রূপ নেয় এবং ব্যক্তিত্বের জন্যই প্রতিটা ব্যক্তি বিশেষ ব্যক্তিতে পরিণত হয়। আমরা জানি যে প্রত্যেকটা মানুষ একে অপরের থেকে আলাদা, এর কারণ হলো ব্যক্তিত্ব এবং ব্যক্তিত্ব সমাজের ওপর নির্ভরশীল। তাহলে ব্যক্তিত্বের এতগুলো ক্যারেক্টারিস্টিক ফিচার্সের মধ্যে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো সদা পরিবর্তনশীল। যেমন ব্যক্তিত্বকে যদি আমরা প্রকাশ করি, ব্যক্তিত্বের টাইপ, কোনো ব্যক্তি কৃপণ হতে পারে, উদারচেতা হতে পারে, মন অনেক তার প্রসার হতে পারে, আত্মকেন্দ্রিক হতে পারে, কেউ হয়তো নিজে থাকতে ভালোবাসে, কেউ উদাসীন হতে পারে, যে কোনো জিনিসের প্রতি তার কোনো ইন্টারেস্ট নাও থাকতে পারে, আবার কেউ স্বার্থপর হতে পারে। সুতরাং ডিফারেন্ট টাইপের আমরা পার্সোনালিটি দেখতে পাই। এখন এটা তো একটা জেনারেল ব্যাপার গেল, কিন্তু সাইকোলজিস্টরা কি বলছেন? ইউইংয়ের মতে ব্যক্তিত্বের 3টে টাইপ আছে। প্রথম যে টাইপ সেটা হচ্ছে বহির্মুখী বা এক্সট্রোভার্ট। এমন কিছু কিছু শিশু আছে যারা অত্যন্ত সামাজিক, তাদের প্রাণ শক্তি অনেক বেশি, দেখবে যে তারা প্রচুর অ্যাক্টিভ, বিভিন্ন রকমের তারা কাজ করছে। সুতরাং এই টাইপের যে ব্যক্তিত্ব তিনি বলছেন এটা এক্সট্রোভার্ট এবং বাইরের কোলাহলে অংশ নেয়, কোনো হয়তো অনুষ্ঠান হচ্ছে সেখানে তারা অংশ নেয়। তো এই যে বিভিন্ন মানুষের সঙ্গে তারা ইন্টারাক্ট করছে, স্বতঃস্ফূর্তভাবে ইন্টারাক্ট করছে, তো এই ধরনের যে ব্যক্তিত্ব, তো তাকেই আমরা বলবো বহির্মুখী বা এক্সট্রোভার্ট এবং এরা কিন্তু খুব আবেগপ্রবণ হয়। সেকেন্ড টাইপের যে পার্সোনালিটি আছে সেটা হচ্ছে অন্তর্মুখী বা ইন্ট্রোভার্ট। তো অন্তর্মুখী বা ইন্ট্রোভার্ট মানে কি? এরা স্বার্থপর হয়, আত্মসচেতন হয় এবং চিন্তাশীল হয়। যেহেতু এরা নিজের মধ্যে থাকতে ভালোবাসে, এরা নিজেদের মধ্যে থাকতে ভালোবাসে, সেই জন্য নিজের কথাই ভাবে, সেই জন্য তারা স্বার্থপর হয় জেনারেলি এবং নিজের সম্পর্কে তারা কিন্তু খুব সচেতন হয়। তার নিজের কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে সেটা সে ভালো করে বুঝতে চায় এবং তারা কিন্তু চিন্তাশীল হয়, বিভিন্ন বিষয় নিয়ে তারা চিন্তা করে এবং বাহ্যিক জগতের প্রতি তাদের কিন্তু কোনো রকম আকর্ষণ থাকে না এবং এরাও কিন্তু সংবেদনশীল হয়। এবং থার্ড টাইপের যে ব্যক্তিত্ব সেটা হচ্ছে উভয়মুখী। উভয়মুখী মানে কি? এরা যেমন আত্মসচেতন হবে, তার সঙ্গে সঙ্গে সামাজিক হবে এবং পরিস্থিতি অনুযায়ী নিজেদের পরিবর্তন করতে পারে। তাহলে ইউইং কতগুলো ব্যক্তিত্বের কথা বলেছেন? 3 ধরনের ব্যক্তিত্বের কথা বলেছেন। এখন আমরা যেটা দেখব একদম ওয়ার্ল্ড ফেমাস থিওরি, ফ্রয়েডের থিওরি, এবং ফ্রয়েড যে থিওরি দিচ্ছেন সেটা হলো যৌন মানসিক বিকাশ। তো ফ্রয়েডের থিওরির নাম হচ্ছে সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট, অর্থাৎ সাইকো মানে মানসিক, সেক্সুয়াল মানে যৌন এবং ডেভেলপমেন্ট মানে বিকাশ। ফ্রয়েড যৌন প্রবৃত্তিকে সব কিছুর মূল বলে মনে করেন। তিনি বলছেন যে আমরা যা কিছু কাজ করি সব কিছুর পিছনে কিন্তু এই সেক্সুয়াল ডেভেলপমেন্ট আছে এবং এই যৌন প্রবৃত্তির প্রচণ্ড শক্তি আছে। তিনি বলছেন যৌন চেতনার ক্রমবিকাশে বলা হচ্ছে যে বিভিন্ন স্তর আছে, বিভিন্ন স্তরে যৌন চেতনা বিভিন্নভাবে বিকশিত হয়। তাহলে এই যে আমি যৌনতার কথা বলছি বা সেক্সুয়ালিজমের কথা বলছি, তাহলে এই সেক্স প্রকৃতপক্ষে কি, যৌনতা কি? তো ফ্রয়েড বলছেন যে দেহের যে কোনো অঙ্গ বা কার্যাবলী থেকে যে শারীরিক সুখ অনুভূতি পাওয়া যায় সেটাই হলো যৌনতা। তার মানে ধরা যাক তুমি কোনো খাবার খেলে এবং খাবার খেয়ে তোমার ভালো লাগলো, জিভেতে সেটা ভালো লাগলো, এটাই যৌনতা। সুতরাং দেহের যে কোনো অঙ্গ বা কার্যাবলী থেকে আমরা যে শারীরিক সুখ পাই, ধরা যাক তোমার হাতে পায়ে যন্ত্রণা হচ্ছে, কেউ হয়তো তোমার হাত পা টিপে দিল, তাহলে এক্ষেত্রে কি তুমি একটা শারীরিক সুখ পাচ্ছ? যেভাবেই হোক না কেন আমরা যেভাবে একটা ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন পাই, তো তিনি বলছেন সেটাই হলো যৌনতা। এবং লিবিডো তাহলে কাকে বলে? তিনি শিশুর সহজাত আদিম প্রবৃত্তি, কিছু কিছু প্রবৃত্তি আছে। দেখো, আফটারঅল আমরা কিন্তু মানুষ হলেও আফটারঅল আমরা এনিম্যাল, আমাদের মধ্যে অনেক আদিম প্রবৃত্তি আছে। তো সেই আদিম প্রবৃত্তিগুলোকে তিনি দুটো ভাগে ভাগ করেছেন এবং এই যে দুটো প্রবৃত্তি, তো এটাকেই বলা হয় লিবিডো। তাহলে লিবিডোকে তিনি দুটো ভাগে ভাগ করছেন, একটা হচ্ছে এরস এবং আর একটা হচ্ছে থ্যান্টস। এরস মানে কি? লাইফ ইনস্টিংক্ট মানে প্রাণ শক্তি, এবং একেই কিন্তু বলা হয় লিবিডো। ভালো করে দেখো, প্রাণ শক্তি
তো এটাই কিন্তু প্রকৃতপক্ষে লিবিডো। প্রত্যেকটা মানুষের মধ্যেই প্রাণ শক্তি আছে, তো এটাকেই আমরা বলবো এরস। আর থ্যান্টসের কথা তিনি বলছেন যে ডেথ ইনস্টিংক্ট, এটা হলো মারণ শক্তি। তাহলে এরস বলছে স্বাভাবিক পথে অগ্রসর হলে বা প্রত্যাশিত যৌন চাহিদা পূরণ হলে ব্যক্তির জীবনযাত্রা স্বাভাবিক হয় বা ব্যক্তিত্ব স্বাভাবিক হয়। তাহলে প্রত্যেকটা মানুষ প্রধানত কিছু বিষয় তারা প্রত্যাশা করে, যদি সেই প্রত্যাশা পূরণ হয়। প্রাণশক্তি বলতে কি, কোনো মানুষ কোনো কিছু চাইছে, কোনো শিশু কোনো কিছু চাইছে, তো সেই চাওয়াটা তার যদি পূরণ হয় তাহলে সেটা কিন্তু তার জীবনযাত্রা স্বাভাবিক হয়। আবার চাওয়াটা যদি তার পূরণ না হয় তাহলে জীবনযাত্রা স্বাভাবিক হয় না। যেমন কোনো শিশু হয়তো তার বাবা মাকে বলছে একটা মোবাইল দিতে, তাহলে তার বাবা মা যদি মোবাইল দেয় সেটা নিয়ে সে কিন্তু চিন্তা করে না, কিন্তু যদি সে মোবাইল না পায় তখন কি হবে? তখন তার আচরণ আর স্বাভাবিক থাকবে না। সুতরাং সে সবসময় চাইবে যে তার প্রত্যাশা পূরণ করতে। এই যে একটা প্রাণশক্তির সাহায্যে সে প্রত্যাশা পূরণ করতে চায়, তো এটাকেই আমরা বলবো এরস। আর লিবিডো যদি অন্যভাবে তৃপ্ত হলে তার মধ্যে অস্বাভাবিকতা দেখা যায়, এটাই হলো মারণ শক্তি। দেখো, কেউ কেউ আছে নিজেকে অস্বাভাবিক ভালোবাসে, তো তাকে বলা হয় নার্সিসিজম। আবার কেউ আছে অতিরিক্ত দুশ্চিন্তা করে, আবার কেউ আছে অকারণে ভয় পায়। সুতরাং এগুলোকে তিনি বলছেন যে থ্যান্টস, বা এটাকে বলা হয় মারণ শক্তি। ক্লিয়ার? তাহলে লিবিডো প্রকৃতপক্ষে কি? এই যে এরসকেই আমরা বলছি লিবিডো, মানে মানুষ কাজ করার জন্য নিশ্চয়ই তার মধ্যে কিছু শক্তি থাকবে, তো সেটাকেই বলা হয় এরস। আর ধ্বংসাত্মক যে শক্তি, তো সেটাকেই আমরা বলবো থ্যান্টস। এখন ফ্রয়েড বলছেন যে ব্যক্তিত্বের তিনটি অংশ। ফ্রয়েড কি বলছেন? ব্যক্তিত্বের কটা অংশ? তিনটি অংশ। যেমন ঈদ, প্রথম যে টাইপ আছে তো সেটা হচ্ছে ঈদ। ঈদ মানে হচ্ছে এখনই চাই। কোনো জিনিস হয়তো কোনো শিশু, দেখো বাচ্চা ক্লাসে চকলেট দেখে সে চিৎকার করে বলছে আমাকে দাও। চকলেট কোন একটা বাচ্চা শিশু দেখলো, দেখে বলছে ওটা আমার এক্ষুনি চাই, তো এটাকেই বলা হয় ঈদ। আর ইগো হচ্ছে কি? ইগো বলছে বাস্তব দেখে চলে। স্যার বললেন টিফিনের পরে দেব, তখন বাচ্চা শান্ত হলো, তো এটাই হলো ইগো। তাহলে ঈদ হচ্ছে যার এক্ষুনি চাই, তো সেটাই ঈদ। কিন্তু যখন টিচার তাকে বোঝাচ্ছেন যে এখন এটা দেওয়া সম্ভব নয়, টিফিনের পরে দেব, সুতরাং এটাকেই বলা হয় ইগো। আর সুপার ইগো তাহলে কাকে বলে? ভালো মন্দের বিবেক, নিয়ম শৃঙ্খলা মেনে চলে। দেখো আগে যেটা করা হলো, যেটাকে আমরা ইগো বলছি, সেটা কিন্তু নিয়মের সাহায্যে এটা হলো। নিয়ম বলছে যে এখন তোমাকে চকোলেট দেয়া হবে না, তাহলে সে সেটা মেনে নিল, তো এটাকেই বলা হয় ইগো। আর সুপার ইগো কাকে বলে? কোনো শিশু হয়তো ভাবছে যে ক্লাসে এইভাবে চকলেট চাওয়াটা ঠিক নয় বা চিৎকার করাটা ঠিক নয়, সে ভালো মন্দ বিচার করতে শিখছে। সুতরাং এই যে নিয়ম শৃঙ্খলা মেনে চলার যে ক্ষমতা, তো একেই বলা হয় সুপার ইগো। তিনি বলছেন যে ব্যক্তিদের বা মানুষের মধ্যে এই তিন ধরনের পার্সোনালিটি থাকে। বাচ্চা নিজেই ভাবলো চাওয়াটা ঠিক না, লাইনে দাঁড়াবো। তো শিক্ষকের কাজ কি? শিক্ষকের কাজ হচ্ছে ঈদকে দমন করা, দমন না করে ইগোকে শক্ত করা। তাহলে শিক্ষক, প্রত্যেকটা শিশু কিছু না কিছু চাইবে, তো সেটাকে বাধা দিলে হবে না। এই জন্যই বলা হয় যে শিশুদের সব কাজে বাধা দিতে নেই। তাকে বাধা দিলে হবে না, কিন্তু তাকে নিয়মটাকে শেখাতে হবে। ইগোকে তাকে শক্ত করতে হবে, বাচ্চাকে নিয়ম শেখাতে হবে, তাকে দমন করাটা ঠিক নয়। তো এইভাবে একটা শিশুর ডেভেলপমেন্ট ক্রমশ ত্বরান্বিত হয়। এখন ফ্রয়েড বলছেন যে মানসিক বিকাশ। তাহলে আমরা তো পার্সোনালিটি দেখলাম, তো ফ্রয়েডের মতে মানসিক বিকাশ তাহলে কিভাবে হয়? দেখো, মানসিক বিকাশে তিনি বলছেন যে 5টা স্তর আছে। কতগুলো স্তর আছে মানসিক বিকাশে? মানসিক বিকাশে বলা হচ্ছে যে 5টা স্তর আছে। দেখো, প্রথম যে স্তর, এখানে 0 থেকে 1.5 বছর, মানে জন্ম থেকে একদম 1.5 বছর পর্যন্ত অতিরিক্ত আঙুল চুষে ইন্দ্রিয় সুখ অনুভব করে, তো এটাকেই আমরা বলবো ওরাল স্তর। দেখবে যে একটা বাচ্চা শিশু সে আঙুল চুষছে, আঙুল চুষে সে তার ভালো লাগছে, তো এটাকেই আমরা বলবো ওরাল স্তর। তারপরে কি হয়? তারপর ধীরে ধীরে সে কামড়াতে শেখে বা চিবিয়ে সুখ পায়। তো এটা 0 থেকে 1.5 বছরের মধ্যে সে কামড়াতে অথবা চিবোতে পারে। আমরা জানি যে 6 মাস বয়সে তাদেরকে ভাত দেয়া হয়। সুতরাং এইভাবে তার ডেভেলপমেন্ট হয়, তাই সে ইন্দ্রিয় সুখ পায়। 1.5 থেকে 3 বছর বয়সে যেটা হয় সেটা হচ্ছে অ্যানাল বা পায়ু পর্যায়। তো প্রথম দিকে মল নিঃসরণ করে এবং পরের দিকে মল ধরে রেখে আনন্দ পায়। তাহলে এটাও কিন্তু অনেক শিশুরা আছে, দেখবে যে মলকে তারা ধরে রাখে এবং ধরে রেখে তারা আনন্দ পায়। সুতরাং এটাকে আমরা বলবো অ্যানাল বা পায়ু পর্যায়। এক্ষেত্রেও কিন্তু ইন্দ্রিয় সুখ হচ্ছে।
তো অ্যানাল বা পায়ু পর্যায়ে শিশুরা প্রধানত জেদি এবং আগোছালো হয়, এবং শিক্ষক টয়লেট ট্রেনিংয়ে চাপ দেবেন না, মানে শিক্ষক টয়লেট ট্রেনিং তাকে দেবেন, কিন্তু তাকে যে করতেই হবে এরকম চাপ দিলে হবে না, সে কিন্তু তাহলে অন্য দিকে চলে যাবে, তার মধ্যে একটা ভয় কাজ করবে। সুতরাং এই যে সেকেন্ড যে স্টেজ, এটাকে বলা হয় অ্যানাল বা পায়ু পর্যায়। 3 থেকে 6 বছর বয়স যে স্টেজ আছে সেটা হচ্ছে ফ্যালিক বা লিঙ্গ পর্যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফ্যালিক বা লিঙ্গ পর্যায়। দেখো, শিশুর জননেন্দ্রিয় সম্পর্কে আগ্রহ প্রকাশ করে, ছেলেদের মায়ের প্রতি আসক্তি, তো এটাকে বলা হয় ইডিপাস কমপ্লেক্স, আর মেয়ের বাবার প্রতি আসক্তি থাকে, তো এটাকে বলা হয় এলিক্ট্রা কমপ্লেক্স। ঠিক আছে, তোমরা অনেকেই নাম শুনে থাকবে, ওয়ার্ল্ড ফেমাস দুটো ওয়ার্ড। ছেলের মায়ের প্রতি আসক্তি, তো একে বলা হয় ইডিপাস কমপ্লেক্স, আর মেয়ের বাবার প্রতি আসক্তি, তো এটাকে বলা হয় ইলেকট্রা কমপ্লেক্স। এরপরেই যে স্টেজ আছে সেটা 6 থেকে 12 বছর, যেটাকে বলা হয় ল্যাটেন্সি স্টেজ। এই সময় খেলাধুলা, পড়ায় মনোযোগ ইত্যাদি যৌনতাকে অবদমিত করে। এরপরে খেলাধুলায় তারা মেতে যায় এবং তার সঙ্গে সঙ্গে পড়াশোনা করতে থাকে, এবং তার ফলে তাদের যে যৌনতা সেটা অবদমিত থাকে। আর 12+ বছর বয়সে এটাকে আমরা বলবো জেনিটাল স্টেজ। এই সময়ে বন্ধুত্ব এবং সম্পর্ক তৈরি হয়, এবং এই বয়সেই কিন্তু শিক্ষককে যৌন শিক্ষা দিতে হবে এবং সঠিক দিক নির্দেশনা তিনি দেবেন, তার মানে অ্যাডোলেসেন্ট পিরিয়ড। সুতরাং তিনি এইভাবে প্রধানত ফ্রয়েড প্রধানত এইভাবে তাদের মানসিক বিকাশ, শিশুদের মানসিক বিকাশকে তিনি এইভাবে 5টা স্তরে ভাগ করলেন। প্রথম যে স্তর আছে সেটা হচ্ছে ওরাল স্তর, আবার বলে দিচ্ছি। সেকেন্ড যে স্তর আছে সেটা হচ্ছে অ্যানাল বা পায়ু স্তর। থার্ড যে স্তর আছে এখানে দেখো ফ্যালিক বা লিঙ্গ পর্যায়, এবং ফোর্থ যেটা আছে সেটা হচ্ছে ল্যাটেন্সি স্টেজ, এবং ফিফথ যেটা আছে সেটা হচ্ছে জেনিটাল স্টেজ। আচ্ছা, এবার দেখো মনের স্তর। তাহলে জলের উপর যেটুকু দেখা যায় সেটুকুই আমরা জানি। এখন কনসিয়াস বা চেতন মন, এখানে একটা বিষয় আছে। দেখো, এই যে মনের স্তর মানে হচ্ছে আইসবার্গ মডেল। দেখো, আমরা জানি যে একটা সমুদ্রের ধরা যাক এরকম জল আছে, তো সমুদ্রের জলে আবার বরফ থাকে, এবং বরফের ম্যাক্সিমাম পোর্শন কিন্তু ডুবে থাকে। এই যে অংশটা আছে এটা ডুবে আছে, তাহলে যেটুকু ভাসছে তো সেটুকুই আমরা জানি। এখানে দেখো মনের তাহলে এই স্তর আইসবার্গের সঙ্গে তুলনা করা হয়। এক্ষেত্রে কনসাস বা চেতন মন দেখো 10% সক্রিয় থাকে। আমাদের মনের ভেতরে বিভিন্ন স্তর থাকে। কনসিয়াস বা চেতন মন, তিনি বলছেন যে মনের বিভিন্ন রকমের স্তর আছে। কনসিয়াস বা চেতন মানে কি 10% সক্রিয়, অর্থাৎ যা এখন ভাবছি সেটা মনে আছে। যেমন 2+2=4 এখনই মনে পড়ছে, তো এটাই হচ্ছে কনসিয়াস বা চেতন মন। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে প্রি কনসিয়াস বা অবচেতন মন, 30% সক্রিয়। অর্থাৎ ধরা যাক কোনো একটা ঘটনা ঘটে গেছে, সেটা তোমার অবচেতন মনে আছে, প্রি কনসাস মনে আছে। এখন তুমি চেষ্টা করছো যে ওই সময় কি ঘটেছিল, তাহলে অবচেতন মন তোমাকে বলে দেবে। তো এটাকেই বলা হয় প্রি কনসিয়াস বা অবচেতন মন, কনসিয়াসের জাস্ট নিচে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আনকনসিয়াস বা অচেতন মন, এবং এটা কিন্তু 60% সক্রিয় থাকে। যেমন প্রত্যেকটা মানুষের মধ্যে লুকানো ইচ্ছা থাকে, তার ভয় থাকে, তার স্মৃতি থাকে, তো এগুলো অচেতন মনে প্রধানত আমাদের সঞ্চিত থাকে। যেমন কোনো বাচ্চা হয়তো পরীক্ষা হলে সব ভুলে যায়, কারণ চেতন মন তার ব্ল্যাঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, চেতন মন আমি কি বললাম, ইনস্ট্যান্ট তার হচ্ছে মনে পড়ছে। তাহলে যদি চেতন মন পুরোপুরিভাবে ব্ল্যাঙ্ক হয়ে যায় তাহলে সে পরীক্ষার হলে ভুলে যায়। ফ্রয়েডের মতে আমাদের 90% কাজ কিন্তু অচেতন মন চালায়। তাহলে সে কিন্তু সে স্মৃতিতে রেখে দিয়েছে, পরীক্ষার হলে সে যখন লিখছে তখন তার অচেতন মন তাকে হেল্প করছে। তো এটাই প্রধানত চেতন মন, তার সঙ্গে সঙ্গে অবচেতন মন এবং তার সঙ্গে সঙ্গে অচেতন মনের মধ্যে পার্থক্য। নেক্সট আমরা দেখব যে ইদম এবং অহম। ইদম বা ঈদ, যেটাকে আমরা বলবো চাই মন, এটা ভালো মন্দ কিছু বোঝে না, তার শুধু চাই, অপেক্ষা করতে পারে না, তাহলে এটা হচ্ছে খারাপ মন। ঠিক আছে, ভালো মন্দ কোনো কিছু বুঝছে না, তার সবসময় বলছে যে তার চাই এবং এক্ষুনি চাই। আর অহম বা ইগো মানে হচ্ছে বাস্তব মন, যেটা ঈদকে বোঝায়। আমাদের মনের মধ্যে এই দুটো স্তর আছে, একটা হচ্ছে ইদম, তো এটা হচ্ছে ইদম, এ হচ্ছে খারাপ। ঠিক আছে, সবসময় অ্যাকশান চাইছে। আর এই ইদমকে বোঝাচ্ছে কে? ইদমকে বোঝাচ্ছে অহম। তো অহম বা ইগো একে বোঝাচ্ছে, বলছে না তুই এই কাজটা করিস না। তাহলে এটাই হচ্ছে ইদমকে বোঝাচ্ছে এই অহম, যেমন এখন না আমরা বা পরে পাবে। তো এই যে ব্যাপারটা,
এবং তার ফলে আমরা মেনে নিচ্ছি, তো এটা আমাদের ঘটাচ্ছে কে? অহম। অ্যাকর্ডিং টু ফ্রয়েড, ফ্রয়েড কি বলছেন? অহম মানে হচ্ছে ঘোড়ার লাগাম লাগাম, আর ঈদ মানে হচ্ছে ঘোড়া। কত সুন্দরভাবে তিনি ব্যাখ্যা করছেন। আমাদের যে মন আছে সেই মনটা ঘোড়ার মতো, সে যে কোনো খারাপ কাজ করতে চায়, ইত্যাদি করতে চায়, কিন্তু ঘোড়ার লাগাম যেমন ঘোড়াকে রাস টানে, সেরকমভাবে অহমও আমাদের মনটাকে রাস টেনে দেয় যে না, এটা করব না। ঠিক আছে? সুতরাং অহম ঈদকে রাস্তা দেখায়। এরপরে দেখো সুপার ইগো বা বিবেক মন, এটা কিন্তু ভালো মন্দ বিচার করে। 5 থেকে 6 বছর বয়সে তৈরি হয়। ভুল করলে মন খারাপ হয় এবং আদর্শ তৈরি করে। যেমন তারা ভাবতে পারে যে আমি বড় হয়ে ডাক্তার হব, তারা স্বপ্ন দেখছে। তো এগুলোই প্রধানত ফ্রয়েডের থিওরি। ফ্রয়েডের থিওরি হিউজ, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট পোর্শন এখানে দেখতে পাচ্ছ, যে সেগুলোই প্রধানত আমি হাইলাইট করেছি এবং তোমাদের সাথে আলোচনা করছি। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই পোর্শনগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে, কারণ সিলেবাসে আছে। সিলেবাসের কোনো অংশ বাদ দিলে হবে না। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে মনোসামাজিক বিকাশ, ব্যক্তিত্বের এরিকসনের তত্ত্ব, যেটাকে বলা হয় সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট। দেখো, এরিকসন ছিলেন নিও ফ্রয়েডিয়ান, তার মানে ফ্রয়েডের অনুগামী। তার মানে ফ্রয়েডের থিওরিকে তিনি মেনে নিচ্ছেন, তো সেই জন্যই তাকে নিও ফ্রয়েডিয়ান বলা হয়। কিন্তু ফ্রয়েড যেটা বলছেন যে শিশুর বিকাশে যৌনতাকে গুরুত্ব দিচ্ছেন, কিন্তু এরিকসন কি বলছেন? বলছে শিশুর বিকাশে অতি যৌনতার গুরুত্বকে অস্বীকার করে সামাজিক উপাদানের গুরুত্বকে তিনি তুলে ধরেছিলেন। সামাজিক উপাদান, সমাজ শিশুর বিকাশকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যৌনতা করে, কিন্তু বেশি গুরুত্ব তিনি দিচ্ছেন সামাজিক উপাদানের ওপর। দেখো, ফ্রয়েডের মনোসমীক্ষণ তত্ত্বে কি বলা হচ্ছে? ইদম জন্মগত এবং অহম ইদম থেকে সৃষ্ট। ঠিক আছে? এরিকসনের মতে অহম সত্তা জন্মগত। এরিকসন কি বলছেন? অহম সত্তা জন্মগত এবং এটি অবচেতন মনে ইদমের প্রভাব ছাড়াই স্বাধীনভাবে অবস্থান করে। ব্যক্তির চাহিদা বা অহমের চাহিদার সঙ্গে সমাজের চাহিদার একটা দ্বন্দ্ব তৈরি হয় এবং একেই বলা হয় মনোসামাজিক দ্বন্দ্ব। তার মানে কোনো একটা ব্যক্তি হয়তো কিছু জিনিস চাইছে যেটা সমাজ প্রত্যাশা করছে না, তার ফলে কি হচ্ছে? একটা মনোসামাজিক দ্বন্দ্ব তৈরি হচ্ছে। তো এটাকেই বলা হয় সাইকোসোশ্যাল কনফ্লিক্ট, এবং অহম সর্বদা এই দ্বন্দ্ব নিরসন করে ব্যক্তির বিকাশকে এগিয়ে নিয়ে চলে। তাহলে দেখো, ফ্রয়েড যেখানে শুধুমাত্র মানসিকতাকে গুরুত্ব দিচ্ছেন, ইন্ডিভিজুয়ালকে গুরুত্ব দিচ্ছেন, এখানে এরিকসন কিন্তু পরিবেশের কথা বলছেন। এরিকসন কিন্তু সোসাইটির কথা বলছেন। তিনি বলছেন যে সোসাইটি, একটা মানুষ কোনো একটা কাজ করতে পারে, কিন্তু সোসাইটি সেটাকে সমর্থন করছে না। তার ফলে একটা সাইকোলজিক্যাল কনফ্লিক্ট তৈরি হচ্ছে, এবং এই সাইকোলজিক্যাল কনফ্লিক্ট থেকে আমাদের মুক্তি দিচ্ছে কে? অহম। তাহলে ফ্রয়েডের যে তত্ত্ব, ফ্রয়েডের তত্ত্বে বলেছে ঈদ থেকে অহমের উৎপত্তি, কিন্তু এরিকসন বলছেন যে না, অহম জন্মগত এবং অহম সুপ্ত থাকে এবং সমাজের চাহিদা অনুযায়ী অহম কাজ করে। এরিকসনের মতে ব্যক্তির সামাজিক বিকাশ 4টি পর্যায়ে এবং 8টি স্তরে ঘটে। প্রত্যেকটা ফেজ এবং তার লেভেল আছে, তাহলে 4টি পর্যায় এবং 8টা স্তরে ঘটে। দেখো, প্রথম যে পর্যায় আছে সেটা হচ্ছে প্রারম্ভিক পর্যায়, যেটা 0 থেকে 5 বছর বয়সে এই পর্যায়। তো এই যে পর্যায় আছে এটা আবার 3টে স্তরে সম্পন্ন। এরকম নয় যে 4টে স্তরের প্রত্যেকটাতে দুটি দুটি করে, 4টি পর্যায়ের প্রত্যেকটাতে দুটি দুটি করে স্তর আছে, এরকম নয়। তাহলে প্রথম যে পর্যায় আছে দেখতে পাচ্ছ প্রারম্ভিক পর্যায়, সেখানে কিন্তু 3টে স্তর আছে। প্রথম স্তর যেটা, সেটা হচ্ছে 0 থেকে 1 বছর। এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আস্থা ভার্সেস অনাস্থা, মানে ট্রাস্ট ভার্সেস মিস ট্রাস্ট। যেমন কি এক্সাম্পল কি, শিশু প্রথম জীবনে নিরাপত্তা ও যত্ন পেলে পরিবেশ তার কাছে অনেকটা সুরক্ষিত মনে হয়, এবং এটাই সুস্থ বিকাশের প্রথম ধাপ। কোন একটা শিশু, এই বয়সের শিশু যে 0 থেকে 1 বছর, অনেক শিশু আছে যারা অবহেলিত, যারা বঞ্চিত, জন্মের পরে যারা বঞ্চিত থাকে, কিন্তু যখন একটা শিশু সে 0 থেকে 1 বছর বয়সের মধ্যে আছে, সে যখন ভালোবাসা পায় সমাজের প্রত্যেকের থেকে, ফ্যামিলির প্রত্যেকের থেকে, সে যখন ভালোবাসা পায় তখন সে সুরক্ষিত মনে করে, এবং তখন তার মনে যখন আনন্দ থাকে, তার ডেভেলপমেন্ট কিন্তু সব থেকে ভালো হয়। সুতরাং এই স্তর বলতে এই যে প্রথম যে স্তর, তো সেটা হচ্ছে আস্থা ভার্সেস অনাস্থা। এবং দেখো, ব্যতিক্রমী শিশুরা পরিবেশ থেকে সাদর অভ্যর্থনা পায় না, শারীরিক অক্ষমতার কারণে অঙ্গ সঞ্চালন করতে পারে না, তখন পরিবার ও সমাজের প্রতি একটা অনাস্থাশীল হয়ে ওঠে এবং নিরাপত্তাহীনতায় ভোগে। সুতরাং এটাকেই আমরা বলবো প্রথম স্তর, যেটা আস্থা বা অনাস্থা।
এরপরে আছে দেখো, এরপরে যে স্তর আছে সেটা হচ্ছে দ্বিতীয় স্তর, যেটা 2 থেকে 3 বছর বয়সে। এটা হচ্ছে স্বাধীনতা ভার্সেস লজ্জা এবং সন্দেহ, অর্থাৎ অটোনমি ভার্সেস সেম অ্যান্ড ডাউট। দেখো, শিশুর ব্যক্তিত্ব বিকাশে প্রাত্যহিক কাজকর্মের ব্যাপারে প্রশিক্ষণের মাধ্যমে তাকে স্বাবলম্বী করে তোলা হয়। একটা শিশুর ব্যক্তিত্ব বিকাশে কি করা হয়, বিভিন্ন রকম কাজ তাকে দেওয়া হয়, তাকে প্রশিক্ষণ দেওয়া হয়, তাকে স্বাবলম্বী করা হয়। যেমন কোনো গান শেখানো, কোনো বাদ্যযন্ত্র শেখানো, তো এইভাবে তাকে স্বাবলম্বী করা হয়। এবং অভিভাবকদের সব কাজে বাধা দেওয়া বা সব কাজ নিজেদের করে দেওয়া উচিত নয়। তো এটা হলো দ্বিতীয় স্তর, মানে শিশুকে স্বাধীনতা দিতে হবে। তৃতীয় যে স্তর আছে 4 থেকে 5 বছর বয়সে, মানে সেটাকে আমরা বলছি উদ্যোগ ভার্সেস অপরাধবোধ, অর্থাৎ ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ট। এবং এই সময় কিন্তু শিশুদের ভালোভাবে ভাষার বিকাশ ঘটে এবং ভাষার মাধ্যমে তারা নিজেদের চাহিদা এবং মত প্রকাশ করতে পারে। তারা কি চাইছে কি চাইছে না সেটা তারা প্রকাশ করতে পারে। এবং সেই জন্যই পাঠ্যক্রমে অঙ্কন কার্য, গল্প বলা এবং খেলা প্রভৃতিকে অন্তর্ভুক্ত করতে হবে। খেলার মাধ্যমে তাদের অহংসত্ত্বা পরিতৃপ্ত হয়, ঠিক আছে, এবং প্রাক্ষবিক বিকাশ ভালো হয়। অহংসত্ত্বা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেকেন্ড যে পর্যায়ে আছে সেটা হচ্ছে মধ্যবর্তী পর্যায়, যেটাকে আমরা বলবো উদ্যম ভার্সেস হীনমন্যতা, অর্থাৎ ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফিরিয়রিটি, যেটা 6 থেকে 11 বছর বয়সে হয়। এবং এর কিন্তু একটাই স্তর আছে, যেটা হচ্ছে চতুর্থ স্তর। দেখো, শারীরিক ও মানসিক ক্ষমতা সম্পর্কে শিশু সচেতন হয় 6 থেকে 11 বছর বয়সে, এবং কাজের মাধ্যমে স্বীকৃতি পেলে তাদের কর্ম উদ্যম বাড়ে ও নতুন কিছু সৃষ্টি করে। সেই জন্য এই বয়সের শিশুকে তুমি যদি বলো ভালো ছেলে, খারাপ ছেলে, বা ভালো ছেলে, গুড বয়, কোনো লেখা হয়তো লিখলো, তুমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করলে, তাহলে তাদেরও ভালো লাগবে, তাদের ডেভেলপমেন্ট ভালো হবে। ডিসকারেজ করলে তাদেরকে হবে না। এবং একেই বলা হচ্ছে ইন্ডাস্ট্রি। কাজের মাধ্যমে স্বীকৃতি পেলে তার কর্মোদ্যম বাড়ে আর নতুন কিছু সৃষ্টি করে, তো একেই বলা হয় ইন্ডাস্ট্রি। পিছিয়ে পড়া শিশুকে আমরা উপহাস না করে তার গুণগুলোকে তুলে ধরতে হবে এবং অন্যান্যদের সাথে তাকে দলভুক্ত করতে হবে। তো এটা হচ্ছে মধ্যবর্তী পর্যায়, যেটাকে আমরা বলবো উদ্যম ভার্সেস হীনমন্যতা। থার্ড যেটা আছে সেটা হচ্ছে কৈশোর পর্যায়, যেটাকে বলে অ্যাডোলেসেন্ট পিরিয়ড, এবং এর একটাই স্তর আছে 12 থেকে 18 বছর বয়সে, যেটাকে আমরা বলবো পঞ্চম স্তর। এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আত্মপরিচয় বনাম আত্মপরিচয় বিভ্রান্তি, অর্থাৎ আইডেন্টিটি ভার্সেস আইডেন্টিটি কনফিউশন। তাদের শারীরিক মানসিক প্রাক্ষবিক হঠাৎ পরিবর্তন ঘটে বয়ঃসন্ধিকালে, তার ফলে তাদের আত্মসচেতনতা বৃদ্ধি পায়। অবভিয়াসলি একটা বাচ্চা ছেলে মেয়ে যখন দেখছে যে তার শারীরিক বিভিন্ন রকমের পরিবর্তন হচ্ছে, সে নিজের প্রতি আত্মসচেতন হয়ে ওঠে। সে বারবার আয়না দেখছে, বারবার চুল ঠিক করছে, তাকে কেমন দেখতে লাগছে, সমাজ তাকে কি বলছে, তো এইগুলো সম্পর্কে সে কিন্তু ভাবতে থাকে। এবং তার সঙ্গে সঙ্গে সমবয়সীদের মতামতকে গুরুত্ব দেয়। হয়তো বন্ধুরা বলল তোকে খারাপ দেখতে লাগছে, বা কোনো একজন তোর সম্বন্ধে এই কথা বলেছে, তখন সেটা কিন্তু তারা গুরুত্ব দেয় এবং সেই অনুযায়ী তারা রিয়্যাক্ট করে। এবং অন্যরা তাদের সম্বন্ধে কি ভাবছে সেই বিষয়ে তারা ভীষণভাবে সচেতন হয়ে পড়ে। অভিভাবকদের আশা আকাঙ্ক্ষার ফলে অনেক সময় মানসিক বিপর্যয় দেখা যায় এবং নিরাপত্তাহীনতায় ভোগে। লাস্ট যে পর্যায়টা সেটা হচ্ছে একদম শেষ পর্যায়, 18 বছর বয়সের পরের পর্যায়। তো এক্ষেত্রে আমরা দেখব যে ষষ্ঠ পর্যায়, ঠিক আছে, 18 থেকে 35 বছর, এক্ষেত্রে হৃদ্যতা ভার্সেস একাকিত্ব। 18 থেকে 35 বছর বয়সে সমাজের অন্যদের প্রতি তারা কিন্তু অনেক বেশি দায়িত্বশীল হয়। সপ্তম যে স্তর আছে 35 থেকে 65 বছর, সমাজ আর বংশধরদের নিয়ে তারা কিন্তু চিন্তায় থাকে। এবং অষ্টম যে স্তর আছে, যেটাকে আমরা বলবো সততা ভার্সেস হতাশা, এটা প্রধানত বৃদ্ধ বয়সে হয়, গ্রেটার দ্যান 65 ইয়ার্স। তো পূর্ববর্তী জীবন তারা পর্যালোচনা করে, আগে কেমন ছিল, আগে ভালো ছিল নাকি খারাপ ছিল, এইসব বিষয়ে তারা ভাবতে থাকে এবং জীবনের অর্থ কিন্তু সঠিকভাবে তারা বুঝতে পারে। এবং এটাকেই বলা হয় জ্ঞান বা প্রজ্ঞা বা উইজডম, রাইট? তো এই বিষয়গুলোই প্রধানত তোমাদেরকে পড়তে হবে। ফ্রয়েডের যেমন তত্ত্ব বললাম, এবং তার সঙ্গে সঙ্গে এরিকসনের মনোসামাজিক তত্ত্ব। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট। তো ফ্রয়েড যেখানে যৌনতাকে গুরুত্ব দিচ্ছেন, এরিকসন সেখানে যৌনতা এবং তার সঙ্গে সঙ্গে পরিবেশকে গুরুত্ব দিচ্ছেন। এবং সেই জন্যই তিনি শিশুদের ডেভেলপমেন্টের বিভিন্ন ফেজ এবং লেভেলের কথা বলেছেন। আশা করি এই ক্লাস তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। এবং এর পরের দিন আমরা আমাদের পরবর্তী যে টপিক আছে ইন্টেলিজেন্সি, পরের দিন আমরা এই ইন্টেলিজেন্সি সম্পর্কে আলোচনা করব। ইন্টেলিজেন্সি বা বুদ্ধির অর্থ, প্রকৃতি এবং তত্ত্ব। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।